হরিদ্বার থেকে আজ আমি যাচ্ছি ঋষিকেশের উদ্দেশ্যে। যদিও দুটি জায়গার মধ্যে দূরত্ব মাত্র 30 কিলোমিটার, তবে দুটি জায়গার প্রাকৃতিক বৈচিত্র্য বেশ আলাদা। আর ঋষিকেশে মা গঙ্গাও বেশ অন্যরকম। এই জায়গাটি আমার অনেক শান্ত, নিরিবিলি বলে মনে হয়। সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসেন, এই পরিবেশে যোগা অনুশীলন করেন। আর এই কারণে এই জায়গাটি যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত। বেশিরভাগ পর্যটকই দিনের দিন ঋষিকেশের ভ্রমণ সেরে নেন, তবে আমার মনে হয় এখানে অন্তত একটি দিন নিশ্চয়ই থাকা দরকার। এবারের উত্তরাখণ্ডের লম্বা সফরের কারণে আমি দিনের দিনই ঋষিকেশ ভ্রমণ সেরে নিয়েছিলাম। এখানের বিভিন্ন প্রাচীন মন্দির, বিভিন্ন ঝুলা বা সেতু, অবাক করা গঙ্গা আরতি, এই সব আমার ভীষণ ভালো লাগে। তবে সবথেকে বেশি আকর্ষণ ছিল নীলকণ্ঠ মহাদেব মন্দিরটিকে নিয়ে। সমুদ্র মন্থনের সময় যে প্রাণঘাতী বিষ উঠে এসেছিল, যাকে হলাহল বা কালকুট বলা হয়, সেই বিষ থেকে সকলকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। আজ ঠিক সেই জায়গায়, সেই মন্দিরে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে 7ই মে মঙ্গলবার। আমি এখন আছি হরিদ্বারে। হরিদ্বার থেকে আজকে আমি যাচ্ছি ঋষিকেশের উদ্দেশ্যে। ঋষিকেশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখব, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। যার মধ্যে সব থেকে বিখ্যাত নীলকণ্ঠ মহাদেবের মন্দির আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। ঋষিকেশের দূরত্ব এখান থেকে খুব বেশি নয়, ওই মাত্র 23 কিলোমিটার। বিখ্যাত রামঝুলার দূরত্ব এখান থেকে 30 কিলোমিটার। ঋষিকেশে আজকে আমরা গঙ্গা আরতিও দেখব। একটা জিনিস দেখুন, এটা হচ্ছে হরকিপৌরি ঘাট। হরকিপৌরি ঘাটটা পেরিয়ে সোজা যে মেন রোড আছে, সেই মেন রোডে যদি আপনারা যান তাহলে শেয়ার অটো পাবেন, যারা আপনাদেরকে ঋষিকেশে পৌঁছে দেবে। ভাড়া ওই 60 থেকে 70 টাকার মতো। গতবার যখন গিয়েছিলাম এরকমই ভাড়া নিয়েছিল। আর যদি মনে করেন তাহলে আপনারা একটা অটো রিজার্ভ করে ঋষিকেশ চলে যেতে পারেন, তারপরে ওখানকার বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। যেহেতু আমি একা আছি, তাই শেয়ার করে গেলেই আমার পক্ষে সস্তাও হবে, সুবিধাও হবে। ওই যে ব্রিজটা আছে না, ওই ব্রিজটাকে পেরোতেই হাই রোডে উঠে বললাম। হাই রোডে উঠতে এই ধরনের সব গাড়ি এখানে রাখা ছিল। তা তারা বলছে নিজেরাই যে কোথায় যাবেন, ঋষিকেশ যাবেন, চলুন। তা এখান থেকে ঋষিকেশ পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা। তা আমি ওই ড্রাইভার দাদাকে বললাম যে আমি তো নীলকণ্ঠ মহাদেব মন্দির যাবো, তা আমাকে একটু নীলকণ্ঠ মহাদেব মন্দিরের যেখান থেকে গাড়ি পাওয়া যায় সেখানটা আপনি নামিয়ে দেবেন। বললো আচ্ছা ঠিক আছে। খুব বেশি সময় লাগবে না, ধরুন 1 ঘন্টার মধ্যে আমি ঋষিকেশ পৌঁছে যাবো। আমার পিছনে এইটা হচ্ছে জানকী সেতু। আর জানকী সেতুর এই সংলগ্ন এলাকায় অনেক গাড়ি পাওয়া যায়। তাই এটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেব যাওয়ার জন্য যে স্ট্যান্ড, সেটা হচ্ছে এটা। এই ধরনের গাড়িগুলো এখানে আছে। ইউনিয়নের রেট হচ্ছে এক একজনের 250 টাকা। তা ওরা আপনাকে নীলকণ্ঠ মন্দিরে নিয়ে যাবে, তারপরে 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে সময় দেবে ওখানে, তারপরে আবার আপনাকে ফেরত নিয়ে আসবে। তো একটা গাড়িতে 10 জন ধরে।
তো ওই সামনে 2 জন আর পিছনে 4 জন 8 জন এরকম ভাবে নিয়ে যাওয়া হয়। তা একটা কথা আপনাদেরকে বলি, যখন আপনারা হরিদ্বার থেকে অটোয় করে আসবেন এখানে, এর মাঝখানেও না আরো ছোট ছোট সব স্ট্যান্ড আছে যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। তা এটা কিন্তু মেন স্ট্যান্ড, আপনারা যদি ওইগুলোই নেমে যান, অনেক সময় অটোওয়ালারা নামিয়ে দেয়, ওখানে যদি হয় তাহলে কি হবে, মানে প্যাসেঞ্জার কম থাকবে, তো আপনাকে ওয়েটিং টাইম অনেক বেশি হবে, মানে 10 জন না হলে তো ওরা ছাড়বে না। তো সেই জন্য সবসময় চাইবেন এই যে জানকী সেতু, এই জানকী সেতুর যে স্ট্যান্ড সেইখানটায় আসার, তাহলে এখানে তাড়াতাড়ি অনেক প্যাসেঞ্জার আছে, অনেক লোক আছে, তো এখানে তাড়াতাড়ি গাড়িটা ভর্তি হয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। তা জানকী সেতুর ওখানটায় আমরা দাঁড়িয়েছিলাম, মানে ওয়েটিংয়ে ছিলাম হচ্ছে 20 মিনিটের মতো। 20 মিনিট অপেক্ষা করলাম, তারপরে 3টে প্যাসেঞ্জার আমাদের হচ্ছিল না, তো আমাদের ড্রাইভার দাদা গাড়ি ছেড়ে দিল রাস্তা দিয়ে। এনাদের না মানে বিভিন্ন জায়গায় এরকম স্ট্যান্ড আছে যেখান থেকে এরা নীলকণ্ঠ মহাদেবে যাওয়ার জন্য প্যাসেঞ্জার তোলে, কালেক্ট করে, তো তারা তুলে নিল। এবার এখানে না একটা ওদের ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন থেকে একটা স্লিপ দেয়, তাতে 250 টাকা করে সবাই ভাড়া নিয়ে, মানে 10 জন হিসাবে 2500 টাকা লাগবে। তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা রিজার্ভ করে যাবো, তাহলে সেক্ষেত্রে আপনারা ওই 2500 টাকাই কিন্তু আপনাদেরকে দিতে হবে, আপনারা একটা রিজার্ভ করে নিতে পারেন। আর এই একটা গাড়িতে 10 জন ধরেছে। এই যে ভাই এসেছে হচ্ছে প্রয়াগরাজ থেকে, এইখানে পুরো টিমটা আছে, তারা জম্মু থেকে এসেছে। আমি তো এর আগেবার জম্মুতেই গিয়েছিলাম। তাই এইভাবে মানে নীলকণ্ঠ মহাদেবের কিন্তু একটা ক্রেজ আছে। এখন রাস্তা আমরা সবেমাত্র রামঝুলাটা পার করলাম, রাস্তায় কিন্তু খুব ভালো ট্রাফিক আছে। আমি চেয়েছিলাম একটু সকালের দিকে আসতে, যত সকালের দিকে আপনারা আসবেন তত এই ভিড়টা কিন্তু কম হবে। এখন কটা বাজে? এখন 1টা বাজে, 1 ঘন্টা তো সময় লাগবেই যেতে, মানে 2টোয় আমরা পৌঁছাবো। 1.5 ঘন্টা আমাদেরকে সময় দেবে এনারা, তার মধ্যে আমাদের দর্শন করে আবার চলে আসতে হবে। একদিকে ভালো, মানে বিকালের দিকে যদি আমরা এখানে আসি না, তাহলে এখানে রোদ প্রচুর, তাই আমি ওনাকে বলেছি যে আপনি আমাকে রামঝুলায় ছেড়ে দেবেন, কারণ লক্ষণঝুলা তো এখন বন্ধ আছে। রামঝুলায় যদি আমাদেরকে ছেড়ে দেয় তাহলে আমি বাঁদিকে লক্ষণঝুলার দিকে যাবো, একটা মন্দির দেখা আছে, সেটা দেখে তারপরে আবার ফিরে আসবো। এখন যদি 6টার মধ্যে আমার হয়ে যায় তাহলে আমি ত্রিবেণী ঘাটে চলে যাব, কারণ ত্রিবেণী ঘাটে সব থেকে বড় এখানকার ঘাট, আর সব থেকে ভালো গঙ্গা আরতি হয়। যদি সেই সময়টা না থাকে তাহলে এখানে যে আশ্রমগুলো আছে, পরমার্থ নিকেতন, গীতা ভবন, ওখানেও হয়। তো আমরা এখান থেকে আজকে দেখে নেব। এই ব্রিজটার নাম হচ্ছে নীলকণ্ঠ ব্রিজ। আমাদের পুরো 1 ঘন্টা সময় লাগলো এখানে আসতে। তা যে ড্রাইভার দাদাটা নিয়ে এসেছে, ওরা তো এখানে সব সময় আসে, সেই কারণে না মানে ওদের হাত এত পাকা, এত গতিতে ওরা চালায়, বেশি সময় লাগে। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ভাড়াটা একটু বেশি হলো, কারণ 25 কিলোমিটার। হ্যাঁ ঠিক আছে, ওরা আবার 1.5 ঘন্টা দাঁড়াবে, 2500 টাকা তবু একটু বেশিই মনে হলো। ওইখানে একটা বোর্ড দেওয়া আছে, ওই বোর্ডটা ওখানটা ওরা নামিয়ে দিয়েছে। তারপরে এই 1 কিলোমিটারের মতো আপনি হেঁটেও যেতে পারেন, আবার ওখান থেকে গাড়ি আছে, একটা আলাদা গাড়ি করে 10 টাকা করে ভাড়া পড়ে, সেই গাড়িগুলো করেও আপনারা যেতে পারেন। তা 1 কিলোমিটার রাস্তা, আমার একটু এই পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালো লাগে। যে কোনো জায়গাতেই আমি গেলে একটু এদিক ওদিক হেঁটেই ঘুরতে ভালোবাসি। তা আমি বলি যে ঠিক আছে, গল্প করতে করতে যাবো আপনাদের সঙ্গে, ভালো লাগবে। তা আমি নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাচ্ছি। এই যে জায়গাটা এখন আমি আছি, এইটা হচ্ছে পরি গাড়োয়ালের মধ্যে পড়ছে। একটা রাস্তা কেদারের দিকে চলে যায়, আর একটা রাস্তা ডান দিকে এই নীলকণ্ঠ মহাদেব মন্দিরে আসে।
তা এই যে মন্দিরটা, মন্দির তো অনেক প্রাচীন, কিন্তু এখন যে মন্দিরটা আমরা দেখতে পাবো সেটা দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীতে, এই যে শেয়ার গাড়িগুলো যাচ্ছে, দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। অনেকটা ওই আমরা দক্ষিণের দিকে যে মন্দিরগুলো দেখতে পাই সেই রকম মন্দির আমরা এখানে দেখতে পাবো। তা এখানে 3টে পাহাড় আছে যাদের নাম হচ্ছে বিষ্ণুকূট, ব্রহ্মকূট, আর একটা হচ্ছে মণিকূট। আর এখানে 2টো নদীর সঙ্গমস্থলও আছে, সেই নদী দুটির নাম হচ্ছে পঙ্কজা আর মধুমতি। দেখুন কি ভালো লাগছে জায়গাটা, ওইদিকে সব ধাপে ধাপে চাষ হয়েছে, প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে, প্রচুর মানুষ। আমার এইসব জায়গায় আসলে না কেমন হয়, দারুণ ভালো লাগছে। এখানে সব রাস্তার ধারে ধারে খাবারের দোকান আছে, প্রচুর মানুষ এসেছে। ওই দিকটা বড্ড ভালো লাগছে, ওই দিকটা ছোট ছোট পাহাড়ের ঢালে ঢালে ঘর বাড়ি আছে, আর কি সুন্দর চাষ হয়েছে, ওই দিকটা যেন বেশি ভালো লাগছে। না না, রাস্তা যেটা আছে না, রাস্তা কিন্তু মোটামুটি সমান, মানে যে খুব একটা ঢাল বা চড়াই আছে সেরকম নয়, আসতে কোনো অসুবিধা হলোই না, বেশ ঠিকঠাকই এলাম। এই যে নীলকণ্ঠ মহাদেবের মন্দির আছে, তা এই মন্দিরে যেমন আমাদের তারকেশ্বরে সবাই জল তোলেন, তুলে বাঁক কাঁধে করে নিয়ে যান না, তো এখানেও সবাই আসেন ওই হরিদ্বার থেকে, যারা জল তোলে তারপর 25 কিলোমিটার পথ তারা এই পায়ে হেঁটে আসে, এসে মহাদেবের মাথায় জল দেয়, শ্রাবণ মাসে জল ঢালে। তা সেই ওনাদেরকে না কাওয়াড়িয়া বলা হয়, আমাদের এখানে যেমন জল ঢালে তেমন এখানেও জল ঢালে। তাই পাহাড়ি পথে এই যে আসে তারা, কষ্ট আছে, কতটা রাস্তা আসে মহাদেবের জন্য, তো মানুষ একটু বেশি যেন কষ্ট করে, তার প্রতি যেন একটু মানুষের ভালোবাসা একটু বেশি আছে। সত্যি কথা বলতে কি আমি জানি না যে কখন আমরা মন্দিরে যাব, মানে আমরা এসেছি এখানে এই দিকের যে লাইনটা আছে, আমি এই মাঝখান থেকে লাইন দিয়েছিলাম, তা মোটামুটি 1 কিলোমিটার পিছনে লাইন আছে, আবার এখান থেকে যে কতটা লাইন আছে আমি এখনো জানি না। তা আমরা এসেছি, আমি দাঁড়িয়ে আছি লাইনে মোটামুটি ধরুন 40 মিনিট, তারপরে যে আর কতটা যেতে হবে জানি না। তা অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, বলছে যে মন্দির এখান থেকে একটুখানি, তা খুব বেশি দূর নয়, ওই 40 মিনিট আরও লাগবে, মানে 1 ঘন্টা 30 মিনিটের মতন লাইনে এখানে দাঁড়াতে হচ্ছে। মানে সব থেকে ভালো হয় যদি সকালের বেলায় একটু তাড়াতাড়ি আপনারা আসতে পারেন, না হলে বিশাল লাইন, বিশাল লাইন। এই লাইনটা এখান থেকে ঘুরেছে, ঘুরে আবার মোটামুটি ওই ধরুন 700-800 মিটারের মতন গেছে, মোটামুটি টোটাল 1.5-2 কিলোমিটার মতো লাইন পড়েছে। বিশাল ভিড়, প্রচুর মানুষ এসেছে, এই ভিড়টা ভালো লাগে। चलो भैया
আমি এখন নীলকণ্ঠ মহাদেব মন্দিরের ঠিক সামনেটায় আছি। আমার দর্শন হয়ে গেছে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে বাইরেও সামগ্রী পাওয়া যায়, ভিতরেও পুজোর সামগ্রী পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। খুব বেশি সময় লাগেনি, মানে দর্শনে খুব বেশি সময় লাগেনি, কিন্তু যখন আমরা লাইনে ছিলাম সেই সময়টা অনেকটা সময় লেগেছে, ঘন্টা দেড়েক আমি লাইনে ছিলাম। তো ঠিক আছে, দর্শন খুব ভালো হয়েছে। ভিতরে ম্যানেজমেন্ট খুব ভালো, মানে যে খুব অযথা চেঁচামেচি, ভিড়, ঠেলাঠেলি, ধাক্কা সেই সব কিন্তু নেই। বেশ ভালোই দর্শনটা হয়েছে। আচ্ছা, মন্দিরটা দেখুন। মন্দিরটা দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে, মানে দক্ষিণের যে মন্দিরগুলো হয় অনেকটা সেই রকম স্থাপত্য শৈলী এখানে আছে। সমুদ্র মন্থনকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তা এই যে জায়গাটা, এই জায়গাটার পিছনে কিন্তু একটা পুরাণ আছে। সেই পুরাণ হচ্ছে সমুদ্র মন্থনে আমরা সবাই জানি অমৃত উঠেছিল, তা বিষও তো উঠেছিল। সেই বিষ ধারণ করেছিলেন মহাদেব। সেই বিষের এত তেজ ছিল, এত তীব্রতা ছিল যে সমস্ত জীবজগৎকে বাঁচানোর জন্য মহাদেব এগিয়ে আসেন আর তিনি বলেন, ঠিক আছে আমাকে দাও বিষ। তা মহাদেব সেটা নিজের কণ্ঠে ধারণ করে, তার কণ্ঠ নীলাভ হয়ে যায়, সেই জন্যই তাকে নীলকণ্ঠ বলা হয়। এটা হচ্ছে সেই জায়গা। তো সেই বিষ ধারণ করার পর তিনি 60,000 বছর এখানে তপস্যা করেছিলেন। এখানে নদীর ধারে একটা পঞ্চবনী গাছ ছিল, সেই গাছের তলায় তিনি 60,000 বছর তপস্যা করেছিলেন। একবার ভাবুন আমি কোথায় দাঁড়িয়ে আছি। অবশ্যই আপনারা এই মন্দিরে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই ড্রাইভার দাদাকে বললাম যে লক্ষণঝুলা তো এখন বন্ধ, তা আমাকে আপনি একটা কাজ করুন, আমাকে রামঝুলার কাজটায় আমাদেরকে নামিয়ে দিন। তা উনি কি করলেন, ওই রামঝুলাতে আমাদেরকে নামিয়ে দিল। কি ভিড় দেখুন, এই যে ভিড়টা আছে না, এগুলো সব পর্যটকেরই ভিড় বেশি। মানে এইখানকার মানুষ ওখানকার মানুষের জন্য ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ওই মানে এখান থেকে যে এত সুন্দর দেখা যায় চারদিকটা, সেইটার জন্যই মানুষের ভিড়। ওই র্যাফটিংয়ের বোটগুলো সব আসছে। আমরা ওই যে নীলকণ্ঠ মহাদেব মন্দিরে গিয়েছিলাম না, তো ওখান থেকে আমি দেখছিলাম যে ওখান থেকে ওরা শুরু করে। ভীষণ খরস্রোতা। আপনারা যদি এখানে র্যাফটিং করেন, চারদিকে অনেক র্যাফটিংয়ের অফিস পেয়ে যাবেন যারা করায়, তো সেখান থেকে র্যাফটিং করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, ওদিকে হচ্ছে লক্ষণঝুলা, এটা রামঝুলা, ওটা হচ্ছে জানকী সেতু। তা যদি আপনাদের মানে আগে যেটা হতো যে ওইটা দিয়ে শুরু হতো, তারপরে হয় রামঝুলা দিয়ে, যাদের হাঁটতে অসুবিধা নেই তারা জানকী সেতু দিয়ে যেত। কিন্তু এখন যেহেতু এইটাই আছে, ওইটা আর নেই, অন্যটা আছে। সারাইয়ের কাজ শুনছিলাম হচ্ছে, তারপর অনেকে বলছে যে ওটা নাকি আর কোনো সময় চালু হবে না। তা এখন আমি কি করব, ওইখান যাব, মানে লক্ষণঝুলার কাছে আমাকে যেতেই হবে। ওখানে একটা খুব সুন্দর মন্দির আছে, সেটা আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। আমাদের ড্রাইভার দাদা আমাকে এখানে নামিয়ে দিল। আবার এখানে এসে ওইখানে যাব, মানে জানকী সেতুর দিকে যাব, ওখানে আবার একটা খুব সুন্দর মন্দির আছে, সেইটা আবার দেখবো। তো এই হয়ে গেছে ব্যাপার। যদি ওটা দিয়ে শুরু করতাম খুব ভালো হতো। এই যে রামঝুলা দিয়ে আমি যাচ্ছি, এটা 1986 সালে এই সেতুটাকে নির্মাণ করা হয়েছিল। তা এর দৈর্ঘ্য হচ্ছে 228 মিটার। চলুন, আমি রামঝুলা প্রায় শেষ করে দিলাম। লক্ষণঝুলার কাছে যাব, ত্রয়ম্বকেশ্বর মন্দির আপনাদেরকে দেখাবো। এই রামঝুলাটা পার করার পরেই না, এখানে একটা আশ্রম আছে, বাবা কালী কামলিওয়ালে। এই স্বামী আত্মপ্রকাশজি মহারাজের এই আশ্রমটা, তার স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। এটা আপনারা দেখে নেবেন। তাই বাবা কালী কামলিওয়ালের না, এই আমাদের যে স্টিফেন হাউস আছে, ওখান থেকে না বিভিন্ন রকম রুম বুকিং এর সুবিধা আছে। 4 ধাম যাত্রা যদি আপনারা করেন, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এইগুলোতে আপনারা না সুলভ মূল্যে খুব ভালো থাকার
ঘর আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি চারধাম যাত্রা করেন কখনো একবার যাবেন স্টিফেন হাউসের ওখানে, ডালহৌসির কাছে, ওইখান থেকে আপনারা ওই রুমগুলো বুকিং করতে পারবেন। আমি এই দিকটায় আসছি কারণ হচ্ছে আমি একটু গঙ্গার ঘাটে যাব, আর ওইখান থেকে এত সুন্দর লাগে রামঝুলাটাকে দেখতে, সেটা আপনাদেরকে দেখিয়ে তারপর আবার ত্রয়ম্বকেশ্বর মন্দির আপনাদেরকে নিয়ে যাব। আমি যখনই ঋষিকেশ বেড়াতে আসি এই জায়গাটায় আসি, এখান থেকে রামঝুলাটা এত সুন্দর দেখা যায়। মা গঙ্গাকে একবার ছুঁয়ে নিই, গঙ্গার জলে পা চুবিয়ে অনেকক্ষণ বসে থাকি, ভীষণ ভালো লাগে এই জায়গাটা, ভীষণ পছন্দের। ওদিকটা পাহাড়, আর আজকে দেখুন, আজকে তো আমি মানে বেলায় বেলায় এসেছি, সন্ধ্যেবেলায় সূর্যটা ডুবছে, কি ভালো লাগছে। এই ব্রিজে যতগুলো মানুষ আছে না, বেশিরভাগ এখানে কিন্তু টুরিস্ট। আমি এখন যে দিকটায় আছি এদিকটা হচ্ছে পরি, আর ওই দিকটা হচ্ছে তেহরি। তাই দুটো জেলাকে এই ব্রিজটা কিন্তু কানেক্ট করে। আমরা তো পরি গিয়েছিলাম, ওই যে নীলকণ্ঠ মন্দির, নীলকণ্ঠ মহাদেবের মন্দির, ওটা তো পরিতেই পড়ে, পরি গাড়ওয়াল। ভীষণ ভালো লাগছে, র্যাফটিংয়ের বোটগুলো আসছে। এখন তো এখানে জল শান্ত, তা যেখানে নীলকণ্ঠ মহাদেব মন্দির ছিল ওখানে তো ভীষণ খরস্রোতা। এখানে অনেক এজেন্সি আছে, আপনারা যদি মনে করেন র্যাফটিং করবেন সকাল সকাল আসবেন, এখন তো বেলা হয়ে গেছে। ভীষণ ভালো লাগে এই জায়গাটা। এই রামঝুলা থেকে লক্ষণঝুলার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আপনি যদি হেঁটে আসেন তাহলে আপনার ওই 25 মিনিটের মতন সময় লাগবে। রাস্তা সমান, যে উঁচু চড়াই রাস্তা সেটা নয়, আর ভালো লাগবে কারণ এই দিকটা তো এত জমজমাট। আর যেখান থেকে মানে রামঝুলা থেকে আমি যাত্রা শুরু করেছিলাম, হাঁটাটা শুরু করেছিলাম, সেখানটা এত শান্ত, অনেক গাছগাছালি আছে, ওই কৃষ্ণচূড়া ফুটে আছে, আর গাছে পাখিগুলো কিচিরমিচির করছে, খুব ভালো লাগে। তো হেঁটে আসলে মজা লাগবে, মানে কষ্ট হবে না। খুব গরমের সময় হয়তো একটু সমস্যা হতে পারে। আর হচ্ছে কি, লক্ষণঝুলা যেহেতু এখন বন্ধ, তবু এখানে আসতেই হবে কারণ এই ত্রয়ম্বকেশ্বর মন্দির অবশ্যই দেখতে হবে। তাই উচ্চতা কিন্তু 13 তলা, মানে বেশ ভালো উঁচু, ধরুন প্রায় 200 ফুটের উঁচু তো হবেই। কিন্তু ওই উঁচু থেকে, একদম টপ থেকে এত ভালো লাগবে আপনার চারদিকের দৃশ্যটা, পাখির চোখে আপনি পুরো এই যে আমাদের ঋষিকেশটাকে এত সুন্দর দেখতে পাবেন, আপনার দেখবেন খুব ভালো লাগবে। আর ত্রয়ম্বকেশ্বর মন্দিরে ভগবান শিবের এত রকম শিবলিঙ্গ আপনি দেখবেন, এত সুন্দর সুন্দর, মন জুড়িয়ে যাবে। এমনকি একটা স্ফটিকেরও আছে। এই আমি লক্ষণঝুলার কাছেই চলে এসেছি, এই দেখুন ব্রিজটা বন্ধ, এই যে, আর ওই মন্দিরটা আমরা যাবো। ব্রিজটা চালু থাকলে কি ভালো হতো, যদি কখনো করে আবার শুরু। ত্রয়ম্বকেশ্বর মন্দির দেখে এখন আমি রামঝুলার কাছে যাচ্ছি। রামঝুলার বাম দিক থেকে একটা রাস্তা সোজা চলে যায় ভূতনাথ মন্দিরে। তা ভূতনাথ মন্দিরটাও 13 তলা উঁচু। আপনাদের যদি হাঁটুর সমস্যা বা পায়ের কোনো সমস্যা না থাকে অবশ্যই মন্দিরটায় যাবেন।
ওপর থেকে খুব ভালো দেখতে লাগে সব কিছু, প্রাকৃতিক দৃশ্য আছে। আর তার সাথে বিভিন্ন রকমের শিবলিঙ্গ ওখানে দেখতে পাওয়া যায়, যেমন ত্রয়ম্বকেশ্বর মন্দিরেও দেখতে পাওয়া যায়। দুটো মন্দিরেই সব জায়গায় ছবি তোলা যায় না, তাই আপনাদেরকে পুরোটা মানে দেখাতে পারলাম না। এই যে রামঝুলা আছে, রামঝুলার সামনেই হচ্ছে পরমার্থ নিকেতন, তার একটু সামনে হচ্ছে গীতা ভবন, তার একটু সামনে হচ্ছে জানকী সেতু। তা যদি আপনারা যদি কখনো এখানে থাকতে চান পরমার্থ নিকেতনে, তার যোগাযোগের ইমেল আইডি আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আর গীতা ভবনে আপনাদেরকে সরাসরি আসতে হবে, এসে কথা বলে রুম বুকিং করবেন। গীতা ভবনে বিনামূল্যেও মানে থাকার ব্যবস্থা আছে। তা যেহেতু এখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, আমি আর ভূতনাথ মন্দিরে যাচ্ছি না, আমি আপনাদেরকে এখন পরমার্থ নিকেতনে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে মানে এই ঋষিকেশের সবথেকে বড় আশ্রম। আর সেখানে গঙ্গা আরতি হয়, সেই গঙ্গা আরতিটা আপনাদেরকে দেখাবো। এই 6:30 নাগাদ এখন হবে, যেহেতু এখন সন্ধে হতে একটু বেশি সময় লাগছে, গরমকাল। 6:30 পর সন্ধ্যা আরতি হয়। আমি তো কালকে হরিদ্বারে গঙ্গা আরতি দেখলাম 6:40 এরকম সময় শুরু হয়েছিল। রামঝুলার পাশেই একটি ট্যাক্সি স্ট্যান্ড আছে। আপনাদের যদি পায়ে হেঁটে ঘুরতে কোনো রকম অসুবিধা থাকে, তাহলে এখান থেকে শেয়ারে অথবা রিজার্ভ করে একটি গাড়ি বুকিং করে নিতে পারেন। এই যে এই রাস্তাটা যায় হচ্ছে ভূতনাথ মন্দিরের দিকে, এই রাস্তাটা, আর এই রাস্তাটা সোজা রামঝুলা। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुर्घटनाः भवेत्। गौ माता की, गंगा मैया की, सत्य सनातन वैदिक धर्म की। ओम नमः पार्वती पतये हरे हरे महादेव शंभो। पतित पावनी ज्ञानदायिनी मोक्षदायिनी माँ गंगा की इस दिव्य मंगलमय सायंकालीन आरती में पधारे हुए सभी श्रद्धालुओं के ঋষিকেশের লক্ষণঝুলা থেকে শুরু করে ত্রিবেণী ঘাট পর্যন্ত গঙ্গার দুই ধারেই বিভিন্ন জায়গায় অপূর্ব গঙ্গা আরতি হয়। তবে সব থেকে জনপ্রিয় গঙ্গা আরতি হলো ত্রিবেণী ঘাটের। ঋষিকেশ থেকে হরিদ্বারে ফেরার জন্য অটো আপনি জানকী সেতু এবং ত্রিবেণী ঘাট এই দুই জায়গা থেকেই পেয়ে যাবেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।